21শে জুলাই ধুমধাম করে শহীদ দিবস উদযাপন করা হচ্ছে এবং উদযাপন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আজকের দিনে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো মুখ্যমন্ত্রীও হতেন না বা আজকের দিনে বেঁচেও থাকতেন না। কেন আমি এরকম বলছি? 1993 সালে যখন রাজপথ ঘেরাও আন্দোলন হয়, সেই দিন হয়তো মুখ্যমন্ত্রী মরেও যেতে পারতেন যদি এই সেরাজুল হক মণ্ডল না থাকতেন, পুলিশের কনস্টেবল। কে এই সেরাজুল হক? আসুন আমরা আগে দেখে নেই। 2023 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নবান্নে আমন্ত্রণ জানান এবং আপনি গিয়েছিলেন এবং তারপর ছবি তো দেখলাম, এবং এই আবেদন আপনি করেছিলেন চাকরি ফি। আমি এই দরখাস্ত করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমাকে এবং আমার সিনিয়র অফিসার নির্মল স্যারকেও ডেকেছে, দুজনকে ইনভাইট করেছিল নবান্নেতে আমাদেরকে। ওটা 2023-এর 18 তারিখ আমার সঙ্গে কথা হয় মাননীয় মুখ্যমন্ত্রী। 18 তারিখে কথা হলে উনি আমাকে বলে যে ফার্স্টে কালীঘাটের বাড়িতে ডেকেছিল, তারপর কোনো কারণে পরের দিন আবার ফোন করে আমাকে বলে যে না, নবান্নে চলে আসুন আপনারা দুজনে, আমাকে এবং নির্মল স্যারকে। আমরা নবান্নেতে গেছিলাম, এই দরখাস্ত নিয়ে গেছিলাম ওনার কাছে। উনি নিজে হাতে দরখাস্তটা নিলেন, নিয়ে সব কিছু দেখার পরে চিফ সেক্রেটারি ভূপালিকাকে ডেকে উনি আদেশ দিলেন যে চাকরিটা যেদিন থেকে বসিয়ে দেওয়া হয়েছে বাম আমলে, ওই দিন থেকে একে পুনর্বহাল করে সব কিছু একে রিটার্ন করিয়ে দেওয়া হোক। এবং স্যারের যে বকেয়া যেটা পাওনা দেনা আছে, উনি তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে করে ওনার উনি চাকরি পেয়ে গেছেন। কিন্তু আমার তো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, আমার বাড়িঘরের অবস্থা দেখেছেন, আমি সেই জায়গায় পৌঁছাতে পারিনি, যার ফলে আমি অনেক দরবার এখানে ওখানে গেছি, কিন্তু কোনো কাজ হয়নি। লাস্টে 2023 সালে মাননীয় আমাদেরকে ডেকেছিলেন, ডাকার পর সব কিছু শোনার পরে আদেশ দিয়েছিলেন ওনার চিফ সেক্রেটারিকে ডেকে আমার চাকরিটা যাতে পুনর্বহাল করে দেওয়া হয় এবং সব কিছু বকেয়া পাওনা দিনে আমাকে মিটিয়ে দেওয়া হয়। কিন্তু আজও আমি তার কোনো ফলপ্রসূ পাইনি। 1 বছর 10 মাস হতে গেল। অনেক ফোন করেছি, অনেক চেষ্টা করেছি, ওনার ওএসডি সৌম্য হালদারের কাছে ফোন করেছি। প্রথম কয়েকবার ধরেছিল, 2-1 দিন ধরেছিল, তারপরে আর কোনোদিনও ফোন ধরতো না, আমাদের ফোন আর ধরেনি। অনেক আমি মেসেজও করেছি বাংলায় কিছু কিছু, তারপর ম্যাডামের কাছে মেলও করেছিলাম আমি মেল নাম্বার নিয়ে, তাতেও কোনো ফলপ্রসূ পাইনি। ওই দিনই আবার আমাকে এবং স্যারকে এই গিফটটা দেওয়া হয়েছিল, গিফট করেছিল উনি আবার, এবং আমাদের সঙ্গে খুব সৌজন্যবোধ দেখিয়েছিল, মানে একদম দিদির মতো একদম। মানে গিফটের প্যাকেটটা এখনো বাঁধা রয়েছে, আপনি খুলিনি? আমি এখনো খুলিনি, কেন যেহেতু তারপর চাকরি পাইনি বলে আর মনের ইসে আমি আর গিফট আর খুলিনি। সেই দিনে যেই মমতা ব্যানার্জির প্রাণ বাঁচিয়েছিলেন সেরাজুল হক এবং নির্মল বিশ্বাস, ওনাদেরকে কিন্তু এই মমতা ব্যানার্জির প্রাণ বাঁচানোর জন্যে চাকরি হারিয়েছেন এনারা। কিন্তু মমতা ব্যানার্জি 1993 সালে 2010 সাল অবধি তিনি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হননি। কিন্তু তিনি সেই সময় কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন, এই মা মাটি মানুষের সরকার, তৃণমূল। এবং 2011 সালে আমরা সকলেই জানি যে তিনি কিন্তু ক্ষমতায় আসেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। সেই দিন যদি সেরাজুল ওনার সামনে ঢাল হয়ে না দাঁড়াতেন, তাহলে আজকে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন? নিশ্চয়ই না। হয়তো এই 21শে জুলাইয়ের যে স্মরণসভা হচ্ছে বা শহীদ দিবস উদযাপন হচ্ছে, এটাতে মুখ্যমন্ত্রীর নামও থাকতে পারত। কিন্তু এর বিনিময় এই সেরাজুল হক কি পেলেন, এটা তো ওনার মুখেই শুনলেন। কিন্তু ওনাকে পুরস্কৃতও করা হলো একটি স্মারকলিপি দিয়ে, কিন্তু দুঃখের সহিত তিনি সেই স্মারকলিপি আজ অবধি খুলেননি। কেন? মনের দুঃখে। তিনি বলছেন যে নির্মল স্যার আর্থিক দিক দিয়ে সচ্ছল, তিনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে তিনি তার চাকরি কিন্তু ফিরে পেয়েছেন। কিন্তু এই সেরাজুল হক তিনি আর্থিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ একজন, বুঝতেই পারছেন। সামান্য কনস্টেবল ছিল, এবং আপনারা দেখলেন বা সোশ্যাল মিডিয়া সার্চ করলেও ওনার বাড়িঘর আপনারা দেখতে পারবেন। খুবই দুর্বল লোক, যার জন্যে তিনি কিন্তু এখনও বা সুপ্রিম কোর্ট কোথাও কেস করে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু পারেননি। তিনি একমাত্র মমতা ব্যানার্জির হয়েই কিন্তু আশাবাদী হয়েছিলেন যে যার প্রাণ বাঁচানোর জন্য আমার চাকরি চলে গেল, নিশ্চয়ই তিনি
এই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন, সর্বোচ্চ আসনে বসিয়েছেন, নিশ্চয়ই তিনি আমার হয়ে কিছু করবেন। এবং কিছুই করেননি এটাও না, আপনারা শুনলেন যে ওনাদের 2023 সালে ডাকা হয়েছিল এবং সেটা ভিডিও ফুটেজেও আপনারা দেখলেন, এবং নির্দেশও দেওয়া হয়েছিল যে সেই জবে থেকে এনার চাকরি গেছে 1993 সাল থেকে, তবে থেকে মানে পুনর্বহালে সেই দিন থেকেই সব যা টাকা পয়সা পাওয়ার সেটা পাবে এবং সসম্মানে চাকরিটা তিনি পাবেন। কিন্তু কি হলো, আজকে অবধি তিনি কিছুই পেলেন না। আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি বা এই সম্বন্ধে একটি প্রতিবেদন করছি আপনাদেরকে দেখানোর জন্য। কারণটা এটাই, আমিও আগে মনে করতাম যে সত্যি মমতা ব্যানার্জি একদম মানে এই যে চারদিকে এত দুর্নীতি, এত কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে, আমিও অনেক সময় বলে থাকি যে এই সমস্ত ভিডিও কি মুখ্যমন্ত্রীর নজরে আসছেন না? কারণ তিনি যেভাবে ভাষণ দিয়ে থাকেন, ওনার ভাষণ শুনলে তো মনে হয় যে ওনার পার্টিতে হোক বা উনি ক্ষমতায় থাকাতে ওনার কোনো প্রশাসনিক কর্মী যদি 1 টাকাও ঘুষ নিয়ে থাকেন, তো ওনার বক্তব্যে শুনে যেটা ধারণা হয় যে ওনার হয়তো চাকরি তো যাবেই যাবে, ওনার বিশাল কিছু শাস্তি হয়ে যাবে, মানে এত কঠোর তিনি দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু তারপরেও আমরা দীর্ঘদিন থেকে দেখে যাচ্ছি যে এই ধরনের দুর্নীতি হচ্ছেই। এই চাকরি নিয়ে কত দুর্নীতি হয়ে গেল, মিড ডে মিল নিয়ে কত দুর্নীতি হয়ে গেল, একের পর এক দুর্নীতি কিন্তু সামনে আসছে। কিন্তু সব কিছুরে আইনিভাবে প্রক্রিয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না বা আমরা কি করে আশা করতে পারি? আপনারা চিন্তা করেন, 1993 সালে যখন তিনি এই আন্দোলন করেন এবং সেই সময় তিনি কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, এবং সেই আন্দোলনে এতটা তীব্র হয়ে যায় যে সেইখানে গুলি চলে এবং 13 জনের প্রাণ চলে যায়, যার জন্য 21শে জুলাই কিন্তু শহীদ দিবস উদযাপন হচ্ছে। এবং সেখানে মমতা ব্যানার্জিকেও মারার পুরো পরিকল্পনা ছিল, কিন্তু সেইখানে এই সেরাজুল হক ঢাল হয়ে দাঁড়িয়ে যান। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু সেই সময় হয়তো মুখ্যমন্ত্রী, আজকে যে মুখ্যমন্ত্রী বলছি, সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি ছিলেন, এবং তিনি যেহেতু বিরোধী ছিলেন, ওনাকে বাঁচাতে গিয়ে এই সেরাজুল হকে বা নির্মল এনার যে চাকরি চলে গেল সেটাও কিন্তু তিনি জানেন। এবং 93 সাল থেকে 2011-তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার জিতে যায়, দল জিতে যায় এবং মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আসনে বসে যান। কিন্তু তারপরে কি হলো? আমি বলি যে 2023-এও যদি এই সেরাজুল হককে নবান্নতে ডাকছিল, তো 2023 আপনারা একবার চিন্তা করুন যে 2011-তে যিনি মুখ্যমন্ত্রী হলেন এবং 1993 সালে যিনি ঢাল হয়ে ওনার প্রাণ বাঁচালেন, মুখ্যমন্ত্রী 11 সালে হওয়ার পরেও তার কথা এত দেরিতে কি করে মনে পড়ে? 2023 সালে নবান্নতে ডাকা হয় এবং সেই সময় বলা হয় যে জবে থেকে এনার চাকরি গেছে সেই থেকে এখন অবধি মানে ওনার যা বেতনের টাকা হবে সেটাও দেওয়া হবে এবং চাকরিও দিয়ে দেওয়া হবে। এই যে এতটা গ্যাপ 11 থেকে 23, কোনো সাধারণ মানুষ যদি হয়ে থাকেন, আমি জানি তিনি মুখ্যমন্ত্রী, অনেক দায়িত্ব ওনার, কিন্তু 2093 সালের কথা তিনি যখন ভুলেননি, তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রতি বছর 21শে জুলাই পালন করছেন। তো 21শে জুলাইয়ের যখনই সেই পালনের কথা আসবে তখনই এই সেরাজুলের কথা ওনার মনে পড়ল না কেন? তো এই মানসিকতার থেকেই বোঝা যায়, বা 23 সালে বলে দিল যে ওনাকে ভরাল তবিয়তে আবার সেই রকম করে রাখা হোক, কিন্তু সেটা এখন অবধি কার্যকারী হলো না। তাহলে এগুলো থেকে আমরা কি জানবো? বা মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমাদের যে সাধারণ লোকের ধারণা হবে, আমি নিজে তো অবাক হয়ে গেলাম যে এটা কোনোদিনও হতে পারে না। আমাদের সাধারণ লোকের বাড়িতে যদি খাওয়া না থাকে, কোনো এক ভদ্রলোক যদি একটু হেল্প করে দেয়, আমরা সারা জিন্দগি তাদেরকে ভুলতে পারি না। কিন্তু সাধারণ ঘর থেকে উঠে আসা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার ঢাল হয়ে মানে জীবনের ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন, ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৃত্যুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন এই সেরাজুল হক। তাহলে ওনার জন্য তিনি আজ অবধি কী করলেন? এই জন্যে এখন আমরা বুঝতে পারছি ধীরে ধীরে
যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যবে থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন তবের থেকে একের পর এক দুর্নীতি, একের পর এক তোলাবাজি মানে দ্বিগুণ হয়ে গেছে। তারপরেও কোনো সঠিক পদক্ষেপ হচ্ছে না মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো এরকম মুখ্যমন্ত্রীর থেকে আমরা কি আশা করতে পারি? মানে ওনার ঢালকে, যিনি প্রাণ বাঁচিয়েলেন, তাকে যদি আজ অবধি কিছু করে দিতে পারলেন না, তাহলে সাধারণ রাজ্যবাসীর জন্য কি করবেন? এটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী সম্বন্ধে বা এই সেরাজুল হক সম্বন্ধে যে তথ্য আপনাদেরকে দিলাম বা মুখ্যমন্ত্রী সম্বন্ধেই যে কথাগুলি বললাম, সেগুলি পুরোটাই কিন্তু আমার ব্যক্তিগত মত। কেননা আমিও একজন সাধারণ নাগরিক, এবং যখন আমি শুনলাম যে এই ঘটনা, এই ব্যাপার, এখন অবধি এই ভদ্রলোকের কিছু হলো না, এবং সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম যে ওনার বাড়িঘর কী পরিস্থিতি, তো আবেগের সহিত এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই কথাগুলি বলতে বাধ্য হলাম। এবং এটাই বাস্তব কথা। যারা আপনারা এই প্রতিবেদন দেখলেন, মানসিক দিক থেকে, বিবেক থেকে দেখবেন, আপনারা বুঝতে পারবেন একটা লোক যখন একটা লোকের প্রাণ বাঁচায়, তিনি যদি তার প্রতি কৃতজ্ঞ না থাকেন, তো বাদবাকি লোকের প্রতি কি কৃতজ্ঞ থাকবেন? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।